আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 5th জিআইবিবি এক্সামের জন্য প্রিন্সিপালস অফ ইকোনমিক্স পিওই সাবজেক্টের। এই সাবজেক্টের যে আমাদের রুটিন অনুযায়ী ধারাবাহিক ক্লাস হচ্ছে সেই ক্লাস আজকে পিওই আছে। সর্বশেষ যে হ্যালো জি হ্যালো হ্যাঁ বলেন। আমার হলো অর্গানাইজেশন আর হচ্ছে গভর্নমেন্ট ফিনান্স, এই দুইটা সাবজেক্টের জন্য আর কি আমি করব। যে এটা এর পরের ইয়াকে আছে, দেখেন ওই যে রুটিন যেটা দিয়েছেন আপনাকে, ওই রুটিনে এখন আছে, এখন আছে হচ্ছে পিওই, এরপরে আছে গভর্নেন্স, মানে ওটা ওটা আছে। আচ্ছা, গভর্নেন্স কত? হ্যাঁ, এটা ওই টাইম দেওয়া আছে, কখন দেখেন টাইম দেওয়া আছে। আজকে হচ্ছে 3 তারিখ, টাইম হচ্ছে 8টা 50 থেকে চালু হবে এটা। আচ্ছা ঠিক। জি আচ্ছা, তো আমরা এখন দেখব অর্থনৈতিক মডেল। তাহলে আমরা এই প্রশ্নটা একটু কিন্তু ইজি আছে, যেটা আমরা দেখব, ঠিক আছে। একটু গাণিতিক আলোচনা যেহেতু দিতে পারে, ছোট প্রশ্ন দিতে পারে আর কি। আচ্ছা, অর্থনৈতিক মডেল কি? অর্থনৈতিক মডেল এখানে বলা আছে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন চলকের দ্বারা নির্দেশিত অর্থনৈতিক সম্পর্কের সংঘবদ্ধ রূপায়ণকে অর্থনৈতিক মডেল বলে। তো এখানে বিবেচ্য অর্থনৈতিক বিষয়ের মাঝে বিভিন্ন চলকের নানা ধরনের আন্তঃসম্পর্ক অনুসন্ধান প্রয়োজন। একটি অর্থনৈতিক মডেল মূলত অর্থনৈতিক তত্ত্বভিত্তিক একটি কাঠামো। এটি গাণিতিক সমীকরণ ভিত্তিক বা চিত্রভিত্তিক হতে পারে। সুতরাং নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে যখন গাণিতিক সমীকরণ বা চিত্রের সেটের মাধ্যমে চলকগুলোর আন্তঃসম্পর্ক নির্দেশ করা হয় এবং তা অর্থনীতিতে তত্ত্বভিত্তিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে, সেই সমীকরণ বা চিত্রের সেটের সমন্বিত রূপকে অর্থনৈতিক মডেল বলে। তো এটা এই সংজ্ঞাটা মুখস্থ করা একটু টাফ ব্যাপার। মানে আমাদের অর্থনৈতিক মডেল হচ্ছে আমরা নির্দিষ্ট সূত্র বা কোনো সমীকরণ বা চিত্রের মাধ্যমে কোনো চলকের মধ্যে, অর্থনীতিতে বিভিন্ন চলক থাকে, সে চলকগুলো কি, যে চলক হচ্ছে পরিবর্তনশীল যে বিষয়টা, সেটাকে চলক বলে। আর ধ্রুবক হচ্ছে যেটা স্থির, এটা আমরা তো জানি। তো অর্থনীতিতে কিছু চলক থাকে, সে চলকগুলো হচ্ছে দ্রব্যের দাম, সে চলকগুলো হতে পারে ভোক্তার রুচি অভ্যাস, এই জিনিসগুলো আমাদের হতে পারে। তো এরকম বিভিন্ন চলকের ফলে কোনো একটা বিষয়বস্তুর মধ্যে, যেমন আমরা চাহিদা যোগানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাই, আমরা কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে চাহিদা, তাদের মজুরির হার নির্ণয় করতে চাই, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোনো একটা সমীকরণ বা কোনো সূত্রের সাহায্যে যখন আমরা, বা কোনো একটা চিত্রের সাহায্যে যখন আমরা এই সম্পর্ক প্রকাশ করব, সেটা হচ্ছে আমাদের কাছে অর্থনৈতিক মডেল। এরকম অর্থনৈতিক অনেক মডেল আমরা দেখতে পাই। তো এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি। অর্থনৈতিক মডেলের গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করুন। অর্থনৈতিক মডেলের সীমাবদ্ধতা, অবশ্যই এটা আমাদের পড়তে হবে, কিন্তু আমাদের আসার সম্ভাবনার মধ্যে এটি একটি প্রশ্ন। অর্থনৈতিক মডেল গঠনের প্রয়োজনীয়তা, এখানে প্রয়োজনীয়তা অনেকগুলো, আপনি 3টি প্রয়োজনীয়তা দেওয়ার চেষ্টা করবেন এখানে। কম সময় লাগে, গণিতের বিভিন্ন উপাদানের সাহায্যে মডেল গঠন করে অর্থনৈতিক জটিল তত্ত্ব ও তথ্যকে অত্যন্ত সুষ্ঠুভাবে অতি কম সময়ে প্রকাশ করা যায়। তো দক্ষতার সাথে প্রকাশ করা যায়, গণিতের মডেলের সাহায্য অর্থনীতির জটিল বিষয়কে অত্যন্ত সুষ্ঠুভাবে ও দক্ষতার সাথে প্রকাশ করা যায়। চিত্রের সাহায্যে সহজতর, অর্থনৈতিক মডেলকে সহজেই চিত্রের রূপ দেওয়া যায় বলে অর্থনৈতিক তত্ত্বের বর্ণনা সহজতর হয়। আচ্ছা, এই মডেলের এখান থেকে 3 থেকে 4টি পয়েন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া এই প্রশ্নটা পড়া একটু বা মনে রাখা একটু আমাদের কাছে টাফ ব্যাপার। 4টায় এখানে দেওয়া আছে, মানে 4টায় না, 4টায় দেওয়া আছে, এই 4টায় দেখবো। আর অর্থনৈতিক মডেলের সীমাবদ্ধতা এখানে 3টি দেওয়া আছে। সীমাবদ্ধতা মানে অসুবিধা সমূহ, আমরা অসুবিধা সমূহ বা এখানে দেওয়ার চেষ্টা করব। অবাস্তব অনুমিত শর্ত, মানে যে শর্ত বা যে কন্ডিশন থাকে একটি মডেলে, সেই মডেলের কিছু কিছু শর্ত আমাদের অবাস্তব হয়। প্রতিটি মডেলের বিবেচনাধীন চলকের আচরণ ব্যাখ্যা করার জন্য একাধিক অনুমেয় আশ্রয় নেওয়া হয়। এদের অনেকেই অবাস্তব ও অপর্যাপ্ত বলে প্রতীয়মান হয়। যেমন ভোক্তার আচরণ নিয়ে যদি আমরা কোনো একটা মডেলে দেখি, তাহলে ভোক্তার আচরণ আমরা অনুমান করতে পারি এই হবে, কিন্তু আসলে কি ভোক্তার আচরণ সবসময় ওই হয়? তা হয় না। এটা হচ্ছে আমাদের কাছে অনুমিত শর্ত, মানে আমাদের অবাস্তব অনুমিত শর্ত, যেটা বাস্তবের সাথে অনেক সময় মিলে না।
বহুমাত্রিক সহ এটা হচ্ছে সবগুলোই হচ্ছে অনুমান নির্ভর। আপনারা একমাত্র পিওর সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো ছাড়া এই যে বিজ্ঞানগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের অনুমান নির্ভর। বহুমাত্রিক সহসম্পর্ক মডেল সময় বিবেচিত চলকগুলোকে ফাংশনগতভাবে সম্পর্কযুক্ত দেখানো হয়, কিন্তু একই চলকের সময় ভিত্তিক মানে যে বহুমাত্রিক সহসম্বন্ধ থাকে বেশিরভাগ মডেলে তা বিবেচনা করা হয় না। আচ্ছা, এটা এই প্রশ্নটা মনে রাখা আসলে একটু টাফ ব্যাপার, কিন্তু প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত চলক, তো এটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। মডেল সম্বন্ধে আমাদের প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য। কিন্তু অর্থশাস্ত্র অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। অধ্যয়নের গুরুত্ব এত সহজ প্রশ্ন আমাদের দিও না। ইতিবাচক বা বাস্তব, এখানে ইতিবাচক শব্দ আসছিল, ইতিবাচক বা আদর্শ ভিত্তিক। আমাদের আসলে বাস্তব ভিত্তিক, নেতিবাচক এই জিনিসগুলো আমাদের কিন্তু আসে, কিন্তু এটা গত বছর এসেছিল, আমরা দেখবো না। ইতিবাচক বা আদর্শিক, এটা আসলে কি ইতিবাচক আর হচ্ছে ও আদর্শিক অর্থনীতির মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখানে পার্থক্য নিরূপণ করে, এই যে এটা আসছিল গত বছর, ঠিক আছে, 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এটা আসছিল। আচ্ছা, এটা আমরা বাদ দেবো, এটা দেখবো না। আচ্ছা, এটা দেখবো না আমরা। আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত কি? এটা আমাদের এসেছিল। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। রাজনৈতিক স্থিতিশীলতা, এই পয়েন্টগুলো একটু আমাদের সবাই জানা। আমাদের দেশের কথা প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু অনেক পয়েন্টগুলো আমরা খুঁজে পাবো। তাহলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো উন্নয়ন। আমাদের রাজনৈতিক স্থিতিশীল অবশ্যই থাকতে হবে। যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, সেখানে আমাদের বিদেশি বিনিয়োগগুলো আমরা পাবো না। আমরা বিদেশিরা ইনভেস্ট করতে এখানে আমাদের দেশে আগ্রহ বোধ করবে না, তাই না? তাহলে আমাদের এখানে অর্থনৈতিক অবকাঠামো বা আমরা বিদেশ থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছু এরকম ধরনের হেল্প পাবো না যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে। তাই আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকা প্রয়োজন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এটা পয়েন্টগুলো আপনারা জানবেন বা জানেনও। অবকাঠামো উন্নয়ন, অবকাঠামো অবশ্যই উন্নয়ন থাকতে হবে। যদি অবকাঠামো উন্নয়ন থাকে তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে মানে বুঝবো যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানব পুঁজি উন্নয়ন, মানব পুঁজি আমাদের উন্নয়ন করতে হবে। মানুষের যে আমাদের শ্রমের মজুরি বলেন, আমাদের ন্যায্য মজুরি পাইতে হবে। আমাদের এখানে কর্মদক্ষতা বাড়াতে হবে। এরকম যদি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের উন্নয়নশীল দেশ বা উন্নয়নের পূর্বশর্ত। আর্থিক অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি, অবশ্যই প্রযুক্তিগত অগ্রগতি আমাদের থাকতে হবে। সম্পত্তি অধিকার, আইনের শাসন, বাজার প্রতিযোগিতা, বাণিজ্যের জন্য উন্মুক্ততা। তো এই কোশ্চেনটা এসেছিল বিগত সালে। এগুলা আবার সালের কোশ্চেন গুলা এখানে আপনাদের মনে দেওয়া আছে, এটা ওখানে দেওয়া নাই, মেবি এখানে দেওয়া আছে। এই যে 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। হ্যাঁ, তারপরে পরেরটা 97 আসলো, পরেরটা 96 আসছিল। তো এই পরের প্রশ্নগুলো আমরা দেখব। এখানে বলা আছে, আচ্ছা পূর্বশর্ত দেখলাম। এখন যে অর্থনৈতিক মডেলগুলি অর্থনৈতিক তত্ত্বগুলি পরীক্ষা করতে ব্যবহৃত হয়, উদাহরণ সহ ধারণাটি ব্যাখ্যা করুন। এটাও আমাদের এসেছিল, তাই না? তাহলে অর্থনৈতিক মডেলগুলি অর্থনৈতিক তত্ত্বগুলি পরীক্ষা করতে ব্যবহৃত হয়। তো আমরা এর আগে যে অর্থনৈতিক মডেলগুলি দেখছি, আমরা অর্থনৈতিক মডেল হলো কোনো সমীকরণ বা কোনো সূত্র বা কোনো একটি চিত্র বা গ্রাফ এরকম, যা কোনো দুটি চলকের মধ্যে বা দুটি সম্পর্কের মধ্যে বা আমরা সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয় বা আমরা সহজে যেন উপস্থাপন করতে পারি এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে অর্থনৈতিক মডেল অর্থনৈতিক তত্ত্বগুলি পরীক্ষা করতে ব্যবহৃত হয়। যেমন কোনো একটা তত্ত্ব আছে, মজুরি তত্ত্ব আছে, তার মধ্যে হচ্ছে আমাদের ক্রমাসন উৎপাদন তত্ত্ব আছে। তো এইরকম তত্ত্বগুলি পরীক্ষা করতে আমাদের উৎপাদন তত্ত্ব, মজুরি তত্ত্ব, তার মধ্যে আমাদের এরকম অনেক ধরনের তথ্য আছে। এই তথ্যগুলো আমরা ব্যবহার হয়। তো উদাহরণসহ ধারণাটি ব্যাখ্যা করতে বলছে। এখানে বলা আছে অর্থনৈতিক মডেলগুলি অর্থনৈতিক তথ্য পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এই ধারণাটি বিভিন্ন অর্থনৈতিক অনুমান এবং তথ্যগুলি বোঝার জন্য এবং বিশ্লেষণ এবং পরীক্ষা করার জন্য সরঞ্জাম হিসেবে অর্থনৈতিক মডেলগুলি ভূমিকা তুলে ধরে। অর্থনৈতিক মডেল হলো বাস্তব বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার সরলীকরণ উপস্থাপন, যা অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী করতে বিভিন্ন ভেরিয়েবল
ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝাতে এবং নীতি পরিবর্তন বা অন্যান্য কারণে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করতে সাহায্য করে। আচ্ছা, এর উদাহরণ যখন আমরা দেখতে যাব, এখানে আমাদের বলা আছে চাহিদা এবং যোগান তত্ত্বটি অর্থনীতিতে একটি মৌলিক ধারণা বিবেচনা করি। এই তত্ত্ব অনুসারে একটি বাজারে একটি পণ্য বা পরিষেবার দাম সরবরাহকৃত পরিমাণ এবং চাহিদা পরিমাণের ভারসাম্য মধ্যে আনতে সমন্বয় করবে। এখন অর্থনীতিবিদরা এই তত্ত্বের উপর ভিত্তি করে একটি গাণিতিক মডেল তৈরি করতে পারেন কিভাবে মূল্য, ভোক্তার পছন্দ, উৎপাদন খরচের মতো কারণগুলি পরিবর্তনগুলি একটি বাজারে ভারসাম্য মূল্য এবং প্রভাবিত করতে পারে। তো এখানে চাহিদা এবং যোগান, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এটা আপনি যখন চাহিদা এবং যোগানের অধ্যায়টা পড়বেন, আমাদের একটা এই অধ্যায়ের পরে আমাদের এটা আছে চাহিদা এবং যোগানের অধ্যায়। এই অধ্যায় যখন পড়বেন তখন এই তথ্যটা, চাহিদা যোগানের তথ্যটা আমরা কিভাবে চাহিদা যোগানের ফলে একটা দ্রব্যের দাম নির্ধারিত হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা ওখানে বুঝতে পারবো। মানে ওই চ্যাপ্টারটা যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নটা সহজে আপনি, এই যে উদাহরণটা আপনি সহজে লিখতে পারবেন। ধরুন আমাদের কাছে আপেলের বাজার মূল্য একটি সাধারণ যোগান ও চাহিদা মডেল রয়েছে। মডেলটিতে যোগান বক্ররেখার প্রতিনিধিত্বকারী সমীকরণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এই যে যোগান বক্ররেখার কথা বলা আছে, এটা আমি বলে যাচ্ছি কিন্তু হয়তো আপনি শুনে যাচ্ছেন, কিন্তু যখন এই চ্যাপ্টারটা যখন দেখবো তখন আপনারা বুঝতে পারতেন যে বক্ররেখা বা রেখা কি, যোগান রেখা। আপেলের উৎপাদক বিভিন্ন দামে বিক্রি করতে ইচ্ছুক, চাহিদা বক্ররেখা, আপেল কতজন ভোক্তা কিনতে ইচ্ছুক। মানে আমাদের দুইটা রেখা আছে, আমরা যখন চাহিদা রেখা এরকম ভাবে করব, আমরা এরকম ভাবে, এটা হচ্ছে যোগান রেখা, এটা চাহিদা রেখা। এই যোগান রেখা চাহিদা রেখা দ্বারা আমরা বুঝাবো যে যোগান রেখা দ্বারা কতজন বিক্রেতা আপেল বাজারে বিক্রয়ের জন্য এনেছে বা প্রস্তুত। আর চাহিদা রেখা দ্বারা বুঝবো যে কত চাহিদা প্রয়োজন, ওই আপেলের চাহিদাটা কত প্রয়োজন। এরকম এই চিত্র বা মডেলের সাহায্য আমরা এই অর্থনৈতিক তত্ত্বগুলি ব্যবহার করতে পারি। দেওয়া আছে এরকম বহু তত্ত্ব আছে, আমাদের উৎপাদন তত্ত্ব আছে, আমাদের খরচ তত্ত্ব আছে, ব্যয় তত্ত্ব আছে, এরকম অনেক তত্ত্ব অর্থনীতিতে। তো এই তত্ত্বগুলো আমরা পরীক্ষা করতে পারি। তো আমাদের এখানে চাহিদা এবং যোগানের তথ্য দ্বারা আমাদের কতটুকু চাহিদা ওই বাজারে কাস্টমারদের রয়েছে এবং কতটুকু যোগান রয়েছে এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এবং আমরা সেখানে দ্রব্যের দামও কত দামে কিনতে ইচ্ছুক বা বিক্রি করতে ইচ্ছুক, এই জিনিসগুলো আমরা ওখানে বুঝতে পারি। তো এই মডেলের প্রশ্নগুলি কিন্তু আমাদের কাছে একটু মনে রাখা একটু টাফ হবে, এই মডেলের প্রশ্নগুলো। যাই হোক, গত বছর যেহেতু আসে নাই, এবছর আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। মডেলের এই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আর সর্বশেষ মনে হয় এটা দেওয়া আছে, হ্যাঁ, এটা এখানে বলা আছে সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা এবং বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থব্যবস্থা, অর্থাৎ সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা একই কথায়। সমাজতান্ত্রিক থাকলেও যে উত্তর লিখবো, নিয়ন্ত্রিত থাকলেও ওই একই উত্তর হবে। বাজার অর্থনীতি বা মুক্ত বাজার একই কথায়। তাহলে সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। কার্ল মার্কস এবং অ্যাঞ্জেলস সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে দেশের যাবতীয় সম্পদ উৎপাদনের উপকরণ সামাজিক তথা রাষ্ট্রীয় মালিকানায় থাকে। তাহলে সমাজতন্ত্রে যাবতীয় একটা দেশের যত সম্পদ আছে সবগুলি সম্পদ আমাদের রাষ্ট্রীয় মালিকানায় থাকে। শ্রমিকদের শোষণ বন্ধ করতে এক্ষেত্রে শ্রমিকদের নেতৃত্ব সরকার গঠিত হয়। দেশের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে এখানে আমাদের শ্রমিকদের শোষণ বন্ধ করতে এক্ষেত্রে শ্রমিকদের নেতৃত্বে সরকার গঠন করা হয় এবং দেশের স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। কোন ব্যবস্থা? সমাজতান্ত্রিক ব্যবস্থায় বা নিয়ন্ত্রিত ব্যবস্থায়। এ ধরনের অর্থ ব্যবস্থায় মুনাফা অর্জন নয়, বরং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। কোন দ্রব্য কখন, কি পরিমাণে, কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে এবং উৎপাদিত দ্রব্য কে কতটুকু ভোগ করবে তা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃক সিদ্ধান্ত নিয়ে থাকে। এই কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ জাতীয় পর্যায়ে অর্থনৈতিক নীতি নির্ধারণ করে থাকে। তাহলে এখানে সমাজতন্ত্রের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এখানে আমাদের একটা সমাজের বা একটি দেশের যাবতীয় সম্পদের দায়িত্ব একটা সরকারের নিকট থাকে। সেই সরকারের প্রতিনিধিত্ব গঠিত হয় আমাদের শ্রমিকদের বা সে দেশের জনগণের বা শ্রমিকদের সমন্বয়ে গঠিত হয়। তারপরে কোন সম্পদ কে কতটুকু উৎপাদন করবে
কে কতটুকু পাবে সেটা আমাদের কেন্দ্রীয় দ্বারা অর্থাৎ সরকার দ্বারা এটা আমাদের নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থায়। সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ থাকে না। আহ, সার্বিক সামাজিক চাহিদার দিকে লক্ষ্য রেখে উৎপাদন, বন্টন, ভোগ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে পরিকল্পিত অর্থব্যবস্থা, প্ল্যান্ড ইকোনমি বলা হয়। কারণ সমাজতন্ত্রের কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ পূর্বে থেকেই কি করতে হবে, কিভাবে করতে হবে, বাস্তবায়ন উপায় কি, এটা সমাজের জন্য কতটা উপকারী, এসবের যথাযথ উত্তর খুঁজে বের করে সমগ্র দেশের জন্য করণীয় সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করে থাকে। তাহলে এটা যখন আমরা দেখতে যাব সমাজতন্ত্র, সমাজতন্ত্রে হচ্ছে কি আমরা সকলের মাঝে সমান অধিকার থাকবে। কোন একক ব্যক্তি সর্বোচ্চ মুনাফা, সর্বোচ্চ টাকা বা সর্বোচ্চ সম্পদের মালিক হবে এরকম হওয়ার সুযোগ সেখানে নেই। কেউ হচ্ছে দেখা যাচ্ছে 500, 1000 কোটি, 2000, 3000 কোটি, 1 লক্ষ কোটি টাকার মালিক, কেউ হচ্ছে একবারে জিরো, ওইরকম ওখানে কোনো সুযোগ নেই। ওখানে আমাদের শ্রমিকদের মাঝে বা আমাদের জনগণের মাঝে দ্বারা সরকার যে গঠিত হবে, সে সরকার কর্তৃক আমাদের কি কতটুকু সম্পদ ভোগ করবে বা উৎপাদন হবে, কে কতটুকু পাবে, সেই বিষয়গুলো আমাদের এখানে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সমানভাবে সেখানে বন্টিত হয়। সমাজতান্ত্রিকে সবাই সমানভাবে থাকবে, এটা হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা। আর বাজার অর্থনীতি যেটা বলা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা টিকায় আসে। বাজার অর্থনীতি, বাজার অর্থনীতিতে হচ্ছে এমন একটি বাজার বা এমন একটি অর্থনৈতিক বাজার যেখানে অবাধে পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে। এখানে পাশে একটা লেখা আছে বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার বলতে যে বাজারে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অবাধে বিচরণ করতে পারে, মানে ঢুকতে পারে আবার বের হতে পারে, সেখানে কোনো বিধি নিষেধ নেই। সেখানে দ্রব্যের যোগান এবং চাহিদা দ্বারা সেখানে দ্রব্যের যোগান এবং চাহিদা দ্বারা কিন্তু দাম নির্ধারণ হয়। আচ্ছা, এখানে বলা আছে অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশন নামক পুস্তকে সর্বপ্রথম বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি সম্পর্কে ধারণা দেন, যার মূল কথা হলো বাজারে দ্রব্যমূল্য নির্ধারিত হবে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে। মানে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে বলতে কি বোঝায়, যে একজন কোনো দোকানদার দেখা যাচ্ছে মাছ নিয়ে আসছে, আমরা মাছ কিনতে গেছি, তাই সে বলতেছে যে এটা 400 টাকা কেজি, আমরা বলতেছি ভাই হবে না, এটা 300 নেন। এই হতে হতে দেখা যাচ্ছে একটা পর্যায়ে ও বলছে 80 টাকা, আমরা বলছি 320 টাকা, এই হতে হতে ধরুন 350 টাকায় ঠেকছে, 350 টাকায় বিক্রি করতেছে, আমরা 350 টাকা কিনে নিয়ে আসছি। এটার নাম হচ্ছে ঘাত প্রতিঘাত। চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাত এটাকে বলে। মানে আমরা যে বার্গেনিং করতেছি আর দর কষাকষি করতেছি, এটাই হচ্ছে ঘাত প্রতিঘাত। তো এবং অর্থনীতিতে কোনরূপ সরকারি হস্তক্ষেপ অবাঞ্ছনীয়। এখানে কোনো সরকার হস্তক্ষেপ করে না, যেমন আমাদের যে বাজারগুলো, সে বাজারে কথা যদি আমরা চিন্তা করি, ঠিক আমরা এই মুক্ত বাজার অর্থনীতির মধ্যে পড়ে ওটা। অবাধ অর্থনীতি এবং বাজার অর্থনীতির মধ্যে বর্তমান বিশ্ব ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বাজার অর্থনীতি কথাটির সাথে অদৃশ্য হাত এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বাজার অর্থনীতি কথাটির সাথে আমাদের অদৃশ্য হাত জিনিসটা কি? এই যে আমাদের মূল্য কমে যাচ্ছে, এই যে আমাদের মূল্য বেড়ে যাচ্ছে, আমাদের যেমন এই যে আমাদের দেশে বর্তমান বাজারের যে টালমাটাল অবস্থা, বেড়ে যাচ্ছে কোনটা, কমে যাচ্ছে কোনটা, এরকম হচ্ছে না। এটা হচ্ছে আমাদের কাছে অদৃশ্য হাত, সঙ্গে সঙ্গে আমাদের দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, সময় সঙ্গে কমে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আহ হয়তো একটু থাকলেও কিন্তু এটা পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা অসম্ভব, নিয়ন্ত্রণ করাই যাবে না। অস্বাভাবিক যেগুলা, যেমন যে জিনিসের দাম হচ্ছে 50 টাকা হওয়া দরকার, সেটা হয়েছে 200 টাকা কেজি, এটা তো অস্বাভাবিক, এটা নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে বাজারে মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। তো সেই ঊর্ধ্বগতি হচ্ছে কিসের দ্বারা, কি হবে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা স্বাভাবিকভাবে আমাদের বাড়ে, স্বাভাবিকভাবে কমে, এরকম হয়। এটার নাম হচ্ছে আমাদের অদৃশ্য হাত। আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বাজার অর্থনীতিতে ভোক্তার সার্বভৌমত্ব স্বীকৃত, তাই এখানে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে দ্রব্যের চাহিদা প্রকাশ করতে পারে। তাছাড়া বাজার অর্থনীতি সম্পদের ব্যক্তি মালিকানার উপর প্রতিষ্ঠিত, তাই উৎপাদনকারীগণ মুনাফার উদ্দেশ্যে স্বাধীনভাবে দ্রব্য সামগ্রী উৎপাদন ও সরবরাহ করে থাকে। এখানে উল্লেখ্য যে বাজার অর্থনীতির সাথে আন্তর্জাতিক বাণিজ্যের উদারীকরণ কথাটি জড়িত। আচ্ছা, বাজার অর্থনীতি বলতে আমাদের আন্তর্জাতিক বাজারে আমরা যে কেনা বেচা, বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী কেনা বেচা হয়, সেটা হচ্ছে বাজার অর্থনীতির উদাহরণ।
বাজার অর্থনীতিতে আমাদের দ্রব্য চাহিদার ঘাত প্রতিঘাতে দ্রব্যের দাম নির্ধারিত হয়, এখানে আমাদের কোন সরকারের হস্তক্ষেপটা এখানে থাকে না। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সরকারের হস্তক্ষেপ থাকে, এটা সরকার যেভাবে চাইবে সেভাবে সেটা কোনো দ্রব্য উৎপাদন, ভোগ, বন্টন ইত্যাদি করতে পারে। তো এই হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক এবং নিয়ন্ত্রিত অবস্থা অর্থ ব্যবস্থা বা বাজার অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি কাকে বলে তার সংজ্ঞা আর কি। আমরা অর্থনীতির আজকের পাঠে এখান থেকে এত কিছুর পরে আমরা দেখা যাচ্ছে প্রথম অধ্যায়ে এখান থেকে 1 মার্কের ফুল একটা সেট ইয়ে থাকে, প্রশ্ন থাকে ক, খ, গ। তো আমরা সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলি পুরো বইয়ের সে অধ্যায় ভিত্তিক এটা আলোচনা করেছি। এখান থেকে আমরা মনে হচ্ছে যে কি কি প্রশ্ন দিবে বা কি কি প্রশ্ন আসবে এরকম মনে হচ্ছে আমার কাছে, সেগুলো কিন্তু নাও হতে পারে, কারণ কোশ্চেন তো আমি করবো না। আর প্রফেশনাল কোশ্চেন হবু যে এরকম দিবে এরকম না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, তবে প্রশ্নের অ্যান্সার গুলো এগুলোই হবে। আমরা অনেক এই ক্লাসগুলির মাঝে আজকে মানে 3টি না কয়টি 4টি ক্লাস হলো, তো 4টি ক্লাসের মাঝে কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি কোন প্রশ্নগুলি আমাদের আসার সম্ভাবনা রয়েছে, অলরেডি কিন্তু আমরা জেনে গিয়েছি। তো আমি আপনাদের যেটা বলেছি আগামী সপ্তাহে এটার দিব, মানে সাজেশন দেব আমরা প্রত্যেকটা সাবজেক্টেরই। সেই সাজেশন অনুযায়ী ওই কটায় আল্লাহর রাস্তায় পড়েন, দেখা যাক কি হয়। আছে পুঁজিবাদ, ঠিক আছে সমাজতন্ত্র, কমিউনিজম, মিশ্র অর্থনীতি, এগুলো আলোচনা। স্যার। জি, চ্যাপ্টার তো এটা তো শেষ হলো 1 নম্বর চ্যাপ্টার, তো এগুলোর কোশ্চেন গুলো কিভাবে দিবেন? মানে যা যা আপনি ইম্পর্টেন্ট তো কতগুলো বললেন, হ্যাঁ হ্যাঁ। তো ওই যে যেটা বলতে চাচ্ছিলাম যে একদম একবারে এই চ্যাপ্টার শেষের পরে যে কোশ্চেন গুলো দিলে আমাদের একটু পড়তে কাজে লাগতো, তা সেই আচ্ছা, কোশ্চেন আজকে গুলো পাবো কি? আপনি বলেন সামনের সপ্তাহে না না করতে যাচ্ছেন। আমি আজকে এটা আজকে সামনের সপ্তাহে তো ওটা মানে টোটাল বইয়ের হবে, মানে আপনার সামারি যাবে। আচ্ছা আর আচ্ছা আজকে আচ্ছা আচ্ছা আজকে আমি এটার পিডিএফটা শুধু আজকে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ গুলো সেটা আমি পাঠিয়ে দেবো, আজকে হুম, পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আজকে আমি রাত আচ্ছা রাত 11টার দিকে ইয়ে চলবে, তো এরপর সেকেন্ড পার্টের ক্লাস আছে রাত 11টা পর্যন্ত। তো সে তখন আমি ফ্রি হয়ে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা। স্যার আমি ওই যে সুদ আসলের যে তো সেখানে সেখানে হলো এই টাইপের কি ম্যাথ আসতে পারে? না, ম্যাথ দেয়নি, কিন্তু আপনাদের ওই আলোচনাটা টেক্সট ওই বইয়ে যে আছে। সুযোগ ম্যাথ যে। হ্যাঁ, টেক্সট বইয়ে আছে। তবে এখন তো আচ্ছা যত দিন যাবে তত একটু ক্রিটিক্যাল বা তত একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করবে আর কি। হ্যাঁ, প্রথম দিকে একটু সহজ সহজ হয়, তো আচ্ছা ওই প্রশ্নটা আলোচনা করলাম, দিতে পারে। এ যাওয়া পর্যন্ত কখনো দেয়নি, তবে দিতে পারে, যেহেতু সুযোগ ব্যয় নিয়ে এবারে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, এবারে দিতে পারে। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জি, ঠিক আছে। আপনারা জিএফআই যাদের আছে জিএফআই জয়েন করুন। এখন জিএফআই শুরু করবো, লিঙ্কটা কেটে দিচ্ছি, আবার একবার জয়েন করবেন আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।